ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের 561তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহামারীর তৃতীয় ঢেউয়ের মধ্যে আমরা রয়েছি, কিন্তু আমাদের ভরসা দিব্যত্রয়ী। কারণ এই দিব্যত্রয়ীর অমোঘ আশীর্বাদ, অমোঘ কৃপায় আমরা এখনো পর্যন্ত সবাই, হয়তো কম বেশি প্রত্যেকেরই একটু শরীর খারাপ হয়েছে, অসুস্থতা হয়েছে, কিন্তু তাদের অসীম কৃপায় আমরা ভালো রয়েছি, ভালোভাবে চলছি। আমাদের এই পজিটিভ দিকটা সবসময় দেখতে হবে। এবং আগামীকাল 23শে জানুয়ারি দেশনায়ক, যুবনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্ম জয়ন্তী। তার প্রাক লগ্নে আমরা আজকে দাঁড়িয়েছি এবং কালকে সারা দেশ জুড়ে শুরু হবে দেশনায়ক সুভাষচন্দ্র বোসের 125তম জন্ম জয়ন্তীর শুভ সূচনা। কেউ কেউ দেশপ্রেমের দিবস সেটিকে বলছেন, কেউ কেউ এই বছরটিকে, এই সারা বছরটিকে আজাদি কা অমৃত মহোৎসব হিসাবে, স্বাধীনতার 75 বৎসর হিসাবে উৎসর্গীকৃত করছেন, সেটা ভারত সরকার, রাজ্য সরকার এবং সমস্ত পক্ষ থেকে। কাল দিকে দিকে হয়তো সেই পতাকা উত্তোলন, নেতাজির ছবিতে মাল্যদান, নেতাজির কথা আমরা স্মরণ মনন করব। কিন্তু আজকের এই সকালবেলায় আমাদের দাঁড়িয়ে মনে হচ্ছে ভারতবর্ষের এই স্বাধীনতার জন্যে যারা মাকে ভালোবেসেছিলেন, যারা এই দেশ মাতৃকাকে ভালোবেসেছিলেন, তাদের জন্য আমরা কি করলাম? এমন অগণিত বিপ্লবীরা রয়েছেন যাদের নাম আমরা জানি না, কিন্তু তাদের এক ফোঁটা রক্ত যদি এই ভারতবর্ষের মাটিতে জড়ে না পড়তো, তাহলে আমরা ইংরেজকে কখনোই এই দেশ থেকে ত্যাগ করতে পারতাম না। আমরা কি শুধুমাত্র এই পতাকা উত্তোলন, তাদের জন্যে মালা দেওয়া, তাদের বাণী, এর মধ্যে দিয়েই অতিবাহিত করব? আর যারা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আত্মত্যাগের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতা চেয়েছেন, জীবন উৎসর্গের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতা চেয়েছিলেন, তাদের কথা আমরা কোথায় স্মরণ করলাম? তাই আজকের সৎকথায় প্রার্থনায় যারা মাকে ভালোবেসেছিলেন, যারা দেশ মাতাকে ভালোবেসেছিলেন, যারা এই ভারতবর্ষকে ভালোবেসেছিলেন, এই ভারতবর্ষ আমাদের দেশ, এই ভারতবর্ষ আমার দেশ, এই কথাটি যারা বলতে পারতেন, যাদের গর্ব অনুভব হতো, যাদের এই ভারতবর্ষের মায়ের অর্থাৎ ভারত মাতার লাঞ্ছনা অপমান দেখে যারা গর্জে উঠত, যারা নীরবে অশ্রু ফেলত, আজ তাদের জন্যে আমরাও একটু আসুন না সকালবেলায় চোখের জল ফেলি। আমরা আবেগরুদ্ধ হয়ে যাচ্ছি, হয়তো আবেগ গণমথিত হয়ে যাচ্ছি, কিন্তু ভেবে দেখুন তো, দেশপ্রেম কি সত্যি সত্যি এই চোখের জল ছাড়া আসে? দেশপ্রেমের যন্ত্রণাটা যখন নিজের মাতৃভূমির ওপর লাঞ্ছনা অপমান হয়, তখন কি চোখে জল আসে না? আবার এই মাতৃভূমি যখন সগর্বে সারা বিশ্বের মধ্যে জয় টিকা পড়ে আসে, তখন গর্বে আমাদের প্রাণ ভরে ওঠে। তাই আজকের এই চোখের জল সেই সমস্ত দেশ মায়ের সন্তানদের জন্য চোখের জল, যাদের কথা ভাবলে আমাদের হৃদয় অবরুদ্ধ হয়ে যায়। আমরা স্মরণ করব আজকে সেই ভগবতী চরণের কথা। লাহোরের বাসিন্দা বিত্তবান শিবচরণ দাস ছিলেন খ্যাতনামা ব্যক্তি। ব্রিটিশ সরকার তার খ্যাতির মর্যাদা দিয়েছিলেন রায় বাহাদুর এই উপাধি দিয়ে। কিন্তু বাংলায় সেই প্রবাদ আছে, বাঘের ঘরে ঘোগের বাসা। বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম হলেও পুত্র ভগবতী চরণের মনে ঢুকেছিল ব্রিটিশ বিরোধিতার চিন্তা ভাবনা। ছোট্ট বয়স থেকে তিনি এই দুঃখী নির্যাতিত ভারতবর্ষীদের কথা বেশি করে ভাবতেন। বিচক্ষণ শিবচরণ পুত্রের মনোভাব বুঝতে পেরেছিলেন এবং অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছিলেন দুর্গা দেবীর সঙ্গে, যাতে ছেলের মতিগতির পরিবর্তন হয়, সংসারী হয়। আমরা অনেক সময় চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু দৈব সেটা করতে দেয় না। ওই সেই
ভগবান জানেন না কোন হাঁড়ির মুখে কোন সড়াটা দিতে হয়। ফল ঠিক উল্টো হলো। এক্ষেত্রেও দেশভক্ত যুবক এমন এক আদর্শ সহধর্মিনীকে পেলেন, যার ফলে দেশ সেবার কাজ তার আরো বেড়ে গেল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক পার্টির সমস্ত সশস্ত্র আন্দোলনে ছিল এই ভগবতী চরণের ভূমিকা। লাহোরে স্যান্ডার্স হত্যা থেকে নাম শুরু করে দিল্লিতে ভাইসরয়ের স্পেশাল ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা, সমস্ত ষড়যন্ত্র এই ভগবতী চরণ করেছিলেন। লাহোর ষড়যন্ত্র মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, ধরিয়ে দিতে পারলে মোটা টাকার পুরস্কার ব্রিটিশ সরকার ঘোষণা করেছিলেন। বন্ধুরা এক এক করে যত ধরা পড়ে যাচ্ছিলেন, ভগবতী চরণের কাজ তত বেড়ে যাচ্ছিল। বোমা প্রস্তুত করা, বোমার কার্যকারিতা পরীক্ষা করা, এটি ছিল তার দায়িত্বে। একদিন তিনি কয়েকজন অনুচরদের নিয়ে রাবি নদীর ধারে একটা ঘন বনে গেলেন। সেখানে বোমা ফাটালে বনের পশুরা চমকে উঠলেও কোনো মানুষের কানে সেই শব্দ পৌঁছানোর কোনো সম্ভাবনাই ছিল না। শুরু হলো বোমা পরীক্ষা। হঠাৎ ভগবতী চরণের হাতে ধরা পড়ল এক প্রচন্ড বোমা, অর্থাৎ বোমা ফেটে গেল তার হাতে। বনের গাছপালা কেঁপে উঠল। ভগবতী চরণের দুটো হাত মুহূর্তের মধ্যে উড়ে গেল। ঘন জঙ্গলের মধ্যে রক্তাক্ত দেহে লুটিয়ে পড়েছিলেন সেই তরুণ বিপ্লবী। তারা দেশ মায়ের জন্য যেন বলি প্রদত্ত সন্তান। ভগবতী চরণের এই অনন্য সাধারণ কর্ম নিমগ্নতা তাকে রাবি নদীর তুলে অনন্য অরণ্য ছায়ায় কর্মযোগী স্তরে পৌঁছে দিল। 1930 সালে এই দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু পুলিশ জানতে পেরেছিল 1931 সালের 9 ফেব্রুয়ারি। দেশবাসীর অগোচরে ভগবতী চরণ শহীদ হয়ে পড়েছিলেন এক অজানা জায়গায়। কিন্তু তার সহধর্মিনী দুর্গা দেবী তার জীবনের মধ্যে দিয়ে এই ভগবতী চরণ বেঁচেছিলেন। 1930 সালের ফেব্রুয়ারি মাসে ভগবতী চরণের মৃত্যুর পর লাহোরে বিপ্লবীদের একটা গোপন সভা ডাকা হয়েছিল। যারা তখনও ধরা পড়েননি তারা সবাই সেদিন সভাতে উপস্থিত ছিলেন। সেই সভার বিষয় ছিল দুটি: প্রথম, ভগৎ সিং এবং অন্যান্য বন্দীদের লাহোর জেল থেকে উদ্ধার করা, আর দ্বিতীয়, উক্ত সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য অর্থ সংগ্রহ করা। ঠিক করা হলো এর জন্য রেলওয়ে কোম্পানি এবং গভর্নমেন্টের টাকা লুট করতে হবে এবং যিনি যা জমিয়েছেন সেটা দেবেন। অর্থ ভান্ডার যখন খোলা হলো, সেই ভান্ডারে প্রথম দানটা দিয়েছিলেন ভগবতী চরণের বিপ্লবিনী স্ত্রী সেই দুর্গা দেবী। অর্থাৎ তার জীবন আমাদের ভাবায়। নিজের সমস্ত গয়না এবং মূল্যবান জিনিসপত্র দিয়ে নগদ 3000 টাকা সেদিনকার অস্ত্র ভান্ডারে তুলে দিয়েছিলেন ভগবতী চরণের সেই সহধর্মিনী স্ত্রী। সব কিছু দিয়ে ফতুর হয়ে তিনি নিরভরণা হয়েছিলেন, অর্থাৎ তার কোনো আভরণ অলংকার ছিল না, কিন্তু তিনি আভরণ শূন্য হয়ে উঠেছিলেন যেন তাপসী। আমরা স্মরণ করি সেই শহীদ দীনেশ মজুমদারের কথা আজকে। তোমার দেহ স্পর্শ করে ধন্য হলো ফাঁসির দড়ি, স্বাধীনতার অমর শহীদ গর্ব ভরে তোমায় স্মরি। এই শহীদদের আমরা গর্ব করে স্মরণ করতে পারি। 1314 সালের 5ই জ্যৈষ্ঠ, ইংরেজির 1907, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট শহরে পরাধীন ভারতের লাঞ্ছনা এবং গ্লানি নিয়ে জন্মেছিলেন এই দীনেশ মজুমদার। তার ডাক নাম ছিল মেনি। দীনেশ চন্দ্রের যখন বয়স ছিল মাত্র 6 বছর, তখন তার বাবা পূর্ণচন্দ্র মজুমদার মারা যান। মা বিনোদিনী দেবীকে জীবিতকালেই তার ছেলের ফাঁসির খবর সরকারিভাবে ফাঁসি হয়ে যাওয়ার 10 দিন পরে শুনতে হয়েছিল। 14ই মে 1934 রাতের অন্ধকারে আলিপুর সেন্ট্রাল জেলে পুলিশ অতন্ত্র গোপনীয়তা বজায় রেখে স্বাধীনতার এই প্রহরী দীনেশ চন্দ্র মজুমদারকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। 1930 সালের 25শে আগস্ট সঙ্গী অনুজা সেনকে সঙ্গে নিয়ে কলকাতার বিবিডি বাগে তৎকালীন পুলিশ কমিশনার চার্লস টেগার্ডের ওপর ব্যর্থ আক্রমণ দিয়েই এই দীনেশের বিপ্লবী জীবন শুরু হয়েছিল। সেই চার্লস টেগার্ড যিনি বারবার বলেছিলেন অ্যারেস্ট গদাধর চট্টোপাধ্যায় এলিয়াস রামকৃষ্ণ পরমহংস, দ্য মেন রেভলিউশনিস্ট অফ অল রেভলিউশন ইন বেঙ্গল। কারণ টেগার্ড সাহেব জানতেন না যে গদাধর চট্টোপাধ্যায় তখন, অর্থাৎ ঠাকুর আমাদের স্থূল শরীরে নয়। তিনি হুলিয়া জারি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে বিপ্লবীদের অনুপ্রেরণা দিয়েছেন স্বামী বিবেকানন্দ, আর মূল সুরটি
খুঁজে পেয়েছিলেন সেই গদাধর চট্টোপাধ্যায়কে। অর্থাৎ তারা জীবিত বিবেকানন্দের থেকে মৃত বিবেকানন্দকে ভয়ঙ্কর রকমভাবে ভয় করতেন। সেই দীনেশ চন্দ্র সেন, তিনি 1930 সাল, তখন স্বামীজি নেই, কিন্তু বিপ্লবী রক্ত বইছে। সেজন্য বারবার পরবর্তীকালে ওই বিপ্লবিনীরা বলেছেন স্বামীজি নেই, কিন্তু তার কাজ চলবে, তার কাজ চলছে। সেই দীনেশ চন্দ্র মজুমদার পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে তার 20 বছরের জন্য দ্বীপান্তরের সাজা হয়। সেই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে 17ই অক্টোবর 1930 তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। কিন্তু মেনি অর্থাৎ দীনেশ চন্দ্র, তিনি কিন্তু এই সেন্ট্রাল জেলে থাকার লোক নন। সুযোগ পেয়েই তিনি জেল পালানোর চেষ্টা করলেন। 1932 সালের ফেব্রুয়ারি মাসের 7, 8 কিংবা 2, 3, কারণ এগুলো তো তত হিস্টোরিক ফ্যাক্ট, এগুলো অতটা রেকর্ডেড নেই। বন্দী বিপ্লবী সুশীল দাশগুপ্ত, শচীন করগুপ্ত, এদেরকে নিয়ে সোজা এই দীনেশ চন্দ্র মজুমদার কলকাতার বেলেঘাটায় তার মামাতো দিদির বাড়ি আশ্রয় নিলেন এবং সেখান থেকে তারা চলে গেলেন পুরুলিয়া এবং রানীগঞ্জ ঝড়িয়া অঞ্চলে কুলির কাজ করলেন। কলিয়ারি অঞ্চলে দীনেশ মজুমদার নিজের নাম পরিবর্তন করে টিঙ্কু মাঝি বা টিঙ্কু সর্দার নাম নিয়ে কাজ করতেন। তীক্ষ্ণ বুদ্ধি এবং দৃষ্টি সম্পন্ন এই দীনেশ চন্দ্র বুঝেছিলেন যে সন্দেহবাদীদের নজর এড়িয়ে বেশি দিন ওই অঞ্চলে থাকা যাবে না। তাই দেরি না করে চন্দননগরে গিয়ে সেই সময় বাংলার যে বিপ্লবীদের পীঠস্থান এবং কর্মকেন্দ্র ছিল সেইখানে তারা স্থান নেন। দীনেশ অল্প দিনের মধ্যেই তার নিষ্ঠা, ব্যক্তিত্ব এবং সাহসিকতা, ত্যাগ, ভালোবাসা দিয়ে বিপ্লবী সংগঠন যুগান্তর দলের অন্যতম প্রাণ পুরুষ হয়েছিলেন। 1933 সালের এপ্রিল মাসে কলকাতার সাবেকি কর্নওয়ালি স্ট্রিট অর্থাৎ বিধান সরণিতে পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং সেইখানেই শেষ হয়েছিল এই দীনেশ চন্দ্র মজুমদারের বিপ্লবের কর্মজীবন। এই কর্মময় জীবনের মধ্যেও অনেক ঘটনা রয়েছে। 1932 সালে ওয়াটসনের ওপর তার ব্যর্থ আক্রমণ এবং 1933 সালের 9 মার্চ চন্দননগরের কুখ্যাত পুলিশ কমিশনার মসিয়ে কুঁকেকে তিনি গুলি করে হত্যা করেছিলেন। স্পেশাল ট্রাইব্যুনালে তারপরে তার বিচার হয়েছিল এবং মৃত্যুদণ্ড তাকে দেয়া হয়েছিল। বারবার সেই বাংলা মায়ের দামাল ছেলে দীনেশ চন্দ্র মজুমদারের উদ্দেশ্যে পরবর্তীকালে যেন ধ্বনিত হয়েছিল, আত্মা তোমার মোদের মাঝে, জাগুক আবার সকল কাজে, শক্তি যোগাও মোদের মাঝে, বইতে তব কর্মভার। এই দামাল ছেলেরা যেন আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন স্বাধীনতার তারা অমর শহীদ, গর্ব ভরে তোমায় স্মরি। এই স্বাধীনতার অমর শহীদদের আমাদের যখন স্মরণ হয় তখন যেন আমাদের ভেতরে সেই গর্বটা থাকে। আমরা ইদানিংকালে এই গর্ব করতে ভুলে গেছি। আমাদের গর্ব আমাদের স্ট্যাটাস নিয়ে, কিন্তু আমরা ভুলে যাই যে এই গর্ব হওয়া উচিত সেই সব মাতৃ ভক্ত, দেশের জন্য বলি প্রদত্ত সন্তানদের জন্য। এদের কথা এই প্রজন্ম, তরুণ প্রজন্মের কথা কাছে আমরা কখনোই তুলে ধরি না। ইতিহাসের পাঠ্য বইতে এত ডিটেলস নেই এবং এই বিপ্লব আন্দোলনের ইতিহাস কোথাও আলোচনা করা হয় না। তাই এই সৎ কথায় প্রতিদিনে আমরা যতটাই সীমিত সময়ের মধ্যে বিপ্লবীদের আলোচনা করার সুযোগ পাচ্ছি বলে নিজেরাই কৃতকৃতার্থ এবং ধন্য হচ্ছি। এবং আকাশে বাতাসে যখন বিপ্লবের আগুন সেই সময় ছড়িয়ে পড়েছিল, আর আজকে যখন স্বাধীনতার সেই আবির রং উজ্জীবিত করছে আমাদের মনকে, আমাদের আকাশে বাতাসে যখন পতাকা উড়ে বেড়াচ্ছে পথ করে, তখন আমাদের মনের কোণে, প্রাণের কোণে তাদের ডাক আমরা শুনতে পাচ্ছি কি? তাদের আহ্বান আমরা শুনতে পাচ্ছি কি? যে স্বাধীনতা আমরা দিয়ে গেলাম সেই স্বাধীনতার মর্যাদা দেশবাসী হিসাবে তোমরা রক্ষা করো। গর্ব ভরে এই দেশকে এগিয়ে নিয়ে যাও যাতে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাভ করে। আব্দুল গফফর খান ওরফে সীমান্ত গান্ধী অহিংস আন্দোলনের এক অপ্রতিদ্বন্দ্বী প্রতীক ছিলেন। তিনি সমগ্র পাঠান সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন এই গান্ধী নির্দেশিত অহিংসা আন্দোলনের জন্য, যুবকাষ্ঠে বলি দেবার জন্য। জাতি ধর্ম নির্বিশেষে উত্তর পশ্চিম সীমান্তের আবাল বৃদ্ধ বনিতা তার এই আকুল আহ্বানে সাড়া দিয়েছিলেন। এই হরিকিষণ, যার জন্ম হয় 1909 সালের জুন মাসে এবং 1931 সালের 9 জুন তিনি স্থূল শরীর
ত্যাগ করেন, কিন্তু তার জীবনে সেই ঘটনা আমাদের বারবার ভাবায়। 1930 সালের 23শে ডিসেম্বর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব, দুপুর 1:30 সবেমাত্র উৎসব সভার কাজ শেষ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা লাট সাহেব জিওফ্রে ডি মন্টোমারেন্সি সদল বলে হল থেকে বেরিয়ে আসবার জন্য কয়েক পা এগিয়েছেন। ঠিক এই সময় দ্রুম 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 করে ওই হল ঘর কেঁপে উঠল বিরাট আওয়াজে। দেখা গেল গ্যালারিতে দাঁড়িয়ে আছেন এক তরুণ, হাতে তার রিভলভার। আহত হলেন লাট সাহেব। আততায়ীকে কবজা করতে একজন গার্ড সাব ইন্সপেক্টর চন্নান সিং এগিয়ে এলেন, তিনিও আহত হলেন এই হরকিসানের গুলিতে। সঙ্গে সঙ্গে চন্নান সিংকে মেয়ো হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং চিকিৎসার জন্য ওই দিনই তার মৃত্যু হলো। বিচার শুরু হলো 1931 সালের 2রা জানুয়ারি। সুসভ্য ইংরেজ জাতি সারা পৃথিবীর কাছে বড়াই করে তাদের মতন সৌম্য শান্ত আর ন্যায়পরায়ণ জাত, কিন্তু পৃথিবীতে তাদের মতন এত খারাপ জাতি আর ছিল না। তাদের এই কপট মিথ্যাচার মুখোশ খুলে দেওয়ার জন্য হরিকিষান অকম্পিত গলায় বলেছিলেন, জাতির স্বাধীনতা লাভে অহিংসার পথ ব্যর্থ হয়েছে। ইংরেজের অনাচার এবং অত্যাচারে শত সহস্র লোক বিপর্যস্ত। আঘাত, অপমান এবং শৃঙ্খল বন্ধনের দুঃখ থেকে বৃদ্ধ, শিশু এবং নারীর কারুর নিস্তার নেই। তাই সশস্ত্র প্রতিবাদে আমি সক্রিয় হয়ে উঠেছি, যাতে সারা দুনিয়া জেনে যায় আমাদের দেশের প্রকৃত অবস্থাটা কি। মিওয়ালি জেলে হরিকিষানের ফাঁসি হয় 1931 সালের 6 জুন সকাল 6টায়। শহীদ হরিকিষানের আপন ভাই হচ্ছেন ভগৎ রাম, তিনিও এই পথের যাত্রী হয়েছিলেন। সেদিন থেকে 10 বছর পরে 1941 সালে বিপ্লবী ভগৎ রামই নেতাজি সুভাষচন্দ্র বোসের পথপ্রদর্শক এবং বিশ্বস্ত সঙ্গী ছিলেন উত্তর পশ্চিম সীমান্তের পাহাড়ি পথে। ভারত থেকে আফগানিস্তানে নেতাজির যে ঐতিহাসিক মহানিষ্ক্রমণ হয়, সেই মহানিষ্ক্রমণকালে এই ভগৎ রামই ছিলেন তার পদযাত্রার একমাত্র সাক্ষী। অর্থাৎ এই হরিকিষান বা আব্দুল গফফার খানের সীমান্ত গান্ধী যে অহিংস আন্দোলনের অপ্রতিদ্বন্দ্বী প্রতীক ছিলেন, তিনি সমগ্র পাঠান সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন। সেই হরিকিষানের কথাই আমরা যেন স্মরণ করব। এরা ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবের জন্য জীবন দিয়েছিলেন এবং দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ভালোবাসার দিয়ে, যারা সত্যি সত্যি দেশের কথা ভেবেছিলেন। আমরা স্মরণ করি সেই প্রীতিলতা ওয়াদেদারকে, চট্টগ্রামের অগ্নিকন্যা, যিনি 1911 সালের 5ই মে চট্টগ্রামের গোয়ালপাড়ায় জন্মগ্রহণ হয়। জগৎবন্ধু ওয়াদেদার ছিলেন তার বাবা। চট্টগ্রাম থেকে 3 মাইল দূরে পাহাড়তলিতে শ্বেতাঙ্গদের জন্য একটা ক্লাব, যেটাকে বলা হতো ইউরোপিয়ান ক্লাব বা পাহাড়তলি ইনস্টিটিউট, অস্ত্রাগার আক্রমণের দিন ইস্টারের জন্য বন্ধ থাকায় একদল বিপ্লবী ক্লাবের কাছে এসেও কোনো রকম হুজ্জুতি না করে ফিরে যায়। কিন্তু তাদের মন থেকে কেন্দ্রটি দূর হয়নি, তারা অপেক্ষা করছিল সুযোগের জন্য। 1932 সালের 24শে সেপ্টেম্বর প্রায় 40 জন শ্বেতাঙ্গ নারী পুরুষ আনন্দে মেতে গেলেন এই ক্লাব হলে। রাত 10:30টার সময় খোলা জানলার ভেতর দিয়ে হল ঘরে বোমা ফাটলো, বন্দুক এবং রিভলভার থেকে গুলি ছোড়া হলো, বেশ কিছু সদস্য আহত হলেন। মিনিট তিনেকের মধ্যে আক্রমণকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলেন। পরে দেখা গেল যে পুরুষ বেশে এক নারী ক্লাব ঘরের শখানেক গজ দূরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তিনি আর কেউ নন, চট্টগ্রামের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদেদার। পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন, কারণ চট্টগ্রাম অস্ত্রাগারের আক্রমণের পর থেকে তিনি মাস্টারদার তত্ত্বাবধানে নানান জায়গায় আত্মগোপন করেছিলেন, কিন্তু পাহাড়তলি ইনস্টিটিউটের আক্রমণের গুরু দায়িত্ব থেকে তিনি পালিয়ে যাননি। এদের জীবন ধন্য, কারণ এরা সেই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, সেটি যেন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। এই দেশকে বাঁচাতে গেলে স্বাধীনতার মাধ্যমেই আনতে হবে। চন্দ্রশেখর আজাদ, যার জন্ম হয়েছিল 23শে জুলাই 1906, কাশীর এক প্রান্তে বেলুপুরা অঞ্চলে থাকতেন এই চন্দ্রশেখর। পড়াশোনার থেকেও তিনি মনে করেছিলেন এই দেশের সেবা করাটা অত্যন্ত বেশি দরকারি। তাই সেন্ট্রাল হিন্দু হাই স্কুলের ক্লাসরুম ছেড়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন আইন অমান্য আন্দোলনে। তার কর্মক্ষেত্র ছিল উত্তরপ্রদেশের পাঞ্জাব জুড়ে। 1921 সালে কিশোর বয়সে একবার আইন অমান্য করার অপরাধে
তার জুটেছিল বেত্রাঘাতের শাস্তি। সেই শাস্তি পেয়ে তিনি ভারত মাতাকে ভুলে না গিয়ে প্রস্তুত হলেন আরো কঠিন সংগ্রামের জন্য। নিরস্ত্র প্রতিরোধের পথ ত্যাগ করে চন্দ্রশেখর সশস্ত্র বিপ্লবের পথে প্রবেশ করেছিলেন এবং এই সময় তার কর্মকাণ্ড শুরু হয়েছিল সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি নিয়ে। চন্দ্রশেখর ওই কর্মীতে যোগদান হয়েছিলেন এবং উত্তরপ্রদেশের নেতা এবং পার্টি বাহিনীর সর্বাধিক নায়ক এই তরুণ বিপ্লবীর বেশি দিন লাগেনি। পুলিশ তাকে খুঁজে পাননি। একটা জায়গায় চন্দ্রশেখরকে পুলিশ ধরতে গিয়ে দেখলেন যে সেখানে পণ্ডিতজি বিরাজমান। আবার যখন জানতে পারা গেল এই পণ্ডিতজি আসলে চন্দ্রশেখর, তখন এই পণ্ডিতজি সীতারাম উদাও হয়ে গেছেন। মজাদার লোক ছিলেন এই চন্দ্রশেখর আজাদ। কেউ তার নাম জিজ্ঞাসা করলে বলতেন আজাদ, বাবার নাম জানতে চাইলে উত্তর দিতেন স্বাধীন। আসল নাম ছিল সীতারাম তেওয়ারি। ঠিকানা কি প্রশ্ন করলে বলতেন জেলখানা। স্বাধীনতার পূজারী চন্দ্রশেখর নিজের নামের পরে একটা উপপদবী বা উপনাম যোগ করেছিলেন, চন্দ্রশেখর আজাদ। 1931 সালের 27 ফেব্রুয়ারি সকাল 9:30 এলাহাবাদের এলফ্রেড পার্কে ছদ্মবেশী আজাদ একজন সতীর্থ বিপ্লবীর সঙ্গে কিছু জরুরি কথা সারার জন্য আসেন। পুলিশের লোকেরা নজরদারি করত, তাই তাকে সেই অফিসার নিয়ে গেলেন। হঠাৎ তিনি দেখলেন চন্দ্রশেখর আজাদ তিনি ঘেরাও হয়ে গেছেন। মুহূর্তে তিনি সাথীকে পালিয়ে যাবার আদেশ দিলেন এবং নিজে ট্রিগার টেনে গুলি চালাতে শুরু করলেন। যুদ্ধ বেঁধে গেল। 3 জন পুলিশকে ঘায়েল করলেন, কিন্তু শত্রুর বুলেটে এই আজাদ বা চন্দ্রশেখর আজাদের দেহ ক্ষতবিক্ষত হলো। নিজের পিস্তল কপালে ঠেকিয়ে তিনি গুলি চালালেন। বীরের মৃত্যু নিজের হাতে তিনি ছিনিয়ে নিলেন। শত্রুদের উপস্থিতির মধ্যেও তিনি বীরের মতন মরলেন। ওই যে স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ কথা বলেছিলেন যে 1897 সালে আগামী 50 বৎসর আমাদের গড়িয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন, অন্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নেই। সেই জন্য এই স্বাধীনতা সংগ্রামের জয়টিকা ললাটটিকা যেন এই স্বামী বিবেকানন্দ বিপ্লবীদের মধ্যে উপ্ত করেছিলেন। বিপ্লবীরা বারবার আন্দোলন চলাকালীন, জেলে বন্দি থাকাকালীন স্বামীজির বাণী গীতা পড়তেন। বিপ্লবী রাজেল লাহেড়ি, তার যখন ফাঁসির হুকুম হচ্ছে, সাহেব দেখলেন তার ওজন বেড়ে যাচ্ছে। তিনি চেঁচিয়ে চেঁচিয়ে আবৃত্তি করছেন এবং বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন জেলারকে যে বিবেকানন্দের বাণী যারা পড়ে তারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর ফাঁসিকে তারা হাসি মুখে বরণ করে নিয়ে দেশের জন্য প্রাণ দিতে তারা কখনো পিছপা হয়নি। শহীদ কানাইলালও ঠিক সেই একই কথাই পরবর্তীকালে সাহেবদের বলেছিলেন যে মৃত্যু আমাদের পরোয়ানা এবং এই মৃত্যুর পরোয়ানা আমাদের শিখিয়েছেন মৃত্যুকে ভালোবাসতে বিবেকানন্দ। তেমনি মায়ের বলি হিসাবে যারা মাকে ভালোবেসেছিলেন, মদনলাল ধিংড়া 20 শতাব্দীর প্রথম দশকে ভারতবর্ষকে স্বাধীনতা করার লক্ষ্যে এদেশে যে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছিল, সুদূর লন্ডনও উত্তাল হয়েছিল। শ্যামাজি কৃষ্ণবর্মা 1897 সালে লন্ডনে চলে যাওয়ার পর থেকে ভারতের অভাব অভিযোগের প্রচার সেখানে চলতে থাকে এবং সেইখানেই পাঞ্জাব থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা ছাত্র মদনলাল ধিংড়া প্রথম দিকে ইন্ডিয়ান হাউসে থাকতেন, পরে অন্য জায়গায় চলে গেলেও ইন্ডিয়ান হাউসে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং সেখান থেকে তিনি এই বিপ্লবী কার্যকলাপের সাথে যুক্ত হন এবং দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকা সেইখানে জনপ্রিয় ছিল এবং ইন্ডিয়া হাউস ছিল সেই পত্রিকার আঁতুর ঘর। বিপ্লবী মদনলাল ধিংড়া সেটি বুঝতে পারেন এবং 1908 সালের 10ই মে সিপাহী অভ্যুত্থানের মৃত্যুঞ্জয়ী বীরদের চিরস্মরণীয় করবার ব্যবস্থা গ্রহণের সভাতেও তিনি উপস্থিত ছিলেন। মদনলাল ধিংড়া বারবার বলতেন, আমি একজন স্বদেশ প্রেমিক এবং ভারতের স্বাধীনতার জন্য সবকিছু করতে পারি, তবে লাল কাকাকে মারা আমার উদ্দেশ্য ছিল না, সেটা হঠাৎ ঘটে গেছে, এখন যা বিচার হবে আমি সেটা মেনে নেব। বিনা আড়ম্বরে 1909 সালের 17ই আগস্ট পেন্টলভিল কারাগারে এই মদনলালের ফাঁসি হয়, মদনলালের মৃত্যু হয়। আরো অনেক মানুষ ছিলেন, চাপেকর ভাইরা, তাদের কথা আমরা যদি স্মরণ করি তাহলে হয়তো আজকের এই সৎকথা আরো এগিয়েই যাবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে
যে এই সমস্ত বিপ্লবীরা তাদের অনন্য ত্যাগের মধ্যে দিয়ে, তাদের জীবন দর্শনের মধ্যে দিয়ে ভারতবর্ষের সেই স্বাধীনতাকে শুধু আনেননি, ভারতবর্ষের এই স্বাধীনতাকে সত্যিকারের ভালোবেসে, দেশকে ভালোবেসে ভারতবর্ষের জন্য জীবন দিয়েছিলেন। কামাখ্যা সেন, গভীর রাত, সারা পৃথিবী যখন ঘুমিয়ে পড়েছে ঘুমের অন্তরালে, কামাখ্যা সেনের ঘুম ছিল না। বড্ড গরম, তাই পাল্লাটা খুলে দিতে তিনি উদ্যত হলেন। চারিপাশে সশস্ত্র প্রহরীরা ঘোরাফেরা করছিল, তাদের বুটের আওয়াজ শোনা যাচ্ছিল। এতটুকু শব্দ করার সুযোগ পেলেন না কামাখ্যা সেন, তার আগেই সশব্দে রিভলভার থেকে গর্জে উঠল। আচমকা ঘুম ভেঙে গেল গৃহস্বামী শচীন বাবু। সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে ছুটে গেলেন কামাখ্যা সেনের ঘরে, ছুটে গেলেন বাংলার অগণিত নরনারী। অব্যর্থ গুলির আঘাতে ততক্ষণে শেষ। পুলিশ বাহিনী, পদস্থ শাসক দলও ছুটে গেলেন, কিন্তু আততায়ীর কোনো খোঁজ পেলেন না। পরের দিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, মুন্সিগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট মিস্টার কামাখ্যা প্রসাদ সেন আজ 8টায় অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। মিস্টার সেন কয়েকদিনের জন্য ঢাকা এসেছিলেন এবং উয়াড়িতে সদর মহকুমা ম্যাজিস্ট্রেট মিস্টার এস.এম. চ্যাটার্জির বাড়িতে অবস্থান করছিলেন। অনেক রকম কায়দা কানুন তিনি জানতেন, আড়ং ধোলাই, বস্তা ধোলাই, কচুয়া ধোলাই, আঙুলে সুচ ফোটানো, এবং তার এই আদব কায়দা, উদ্ভাবনী শক্তি দেখে শ্বেতাঙ্গ প্রভুরাও মোহিত হয়ে যেতেন। তার নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল জনসাধারণ। বিক্রমপুরের বিনয় বাদল দীনেশের সশস্ত্র সংগ্রাম কার্যকলাপ চলেছিল, এবং এই কামাখ্যা সেন আসলে নিহত হবার কথা শুনে বিক্রমপুর ধন্য উঠেছিল। হাজার হাজার মানুষ নিঃশ্বাস ফেলেছিল, মুক্তি মুক্তি, কারণ কামাখ্যা সেন বিদায় নিয়েছে। ইতিহাসের এই অমোঘ নির্দেশকে সংসারে কোনো অত্যাচারী শাসক এড়াতে পারেনি। এই কামাখ্যা সেন আসলে এমনই একজন চরিত্রের কথা আমরা স্মরণ করলাম, যিনি এই অত্যাচারী হিসাবেও পরিগণিত ছিলেন। শুধু পরিগণিত ছিলেন না, তিনি যেন সেইভাবেই স্মরণ করিয়েছেন তার জীবন কীর্তির কথা। আমরা আগেও বাঘা যতীনের কথা স্মরণ করেছি, আজকের দিনে সেই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথাও স্মরণ করব, যাকে ঋষি অরবিন্দ বলতেন এক্সিডিংলি এনার্জেটিক অ্যান্ড ক্যাপেবল। নিরালম্ব স্বামী হিসাবে তিনি থাকতেন, এবং পরবর্তীকালে তার নামই হয় সেই নিরালম্ব স্বামী। এবং তার জীবনও একটা অন্য মাত্রান্বিত হয়েছিল। দেশকে তিনিও এমনভাবে ভালোবেসেছিলেন যে এদের অক্ষয় কীর্তি, অমর গাথা আমাদের বারবার স্মরণ করায় যে এই দেশকে ভালোবাসাটাই দেশপ্রেমের এক লক্ষ্য। এবং সেই জন্য বারবার ব্রিটিশ শাসনে যখন এই দেশ উত্তাল হয়ে উঠেছিল, স্বামীজি তখন প্রচন্ড উত্তেজিত হয়ে বলেছিলেন, যদি জাতি ভারতে এসেছে তাহলে সবচেয়ে খারাপ হলো এই ইংরেজ। ইতিহাস ইংরেজের কৃতকার্যের প্রতিশোধ নেবেই। আমাদের গ্রামে গ্রামে, দেশে দেশে যখন দুর্ভিক্ষে মানুষ মরেছে, তখন ইংরেজরা আমাদের গলায় পা দিয়ে টিপে ধরেছে। আমাদের শেষ রক্তটুকু তারা নিজ তৃপ্তির জন্য পান করে নিয়েছে, আর আমাদের দেশের কোটি কোটি টাকা তারা নিজেদের দেশে চালান দিয়েছে। তাই স্বামী বিবেকানন্দ, যিনি এই স্বাধীনতার আগুনটি জ্বালিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন পরাধীন জাতির কোনো ধর্ম থাকতে পারে না, তাদের প্রথম ধর্ম মাতৃভূমির শৃঙ্খল মোচন। ভারতবর্ষ তার কাছে পুণ্যভূমি, আধ্যাত্মিকতার পীঠস্থান শুধু ছিল না, ছিল ঋষির দেশ। তাই স্বামীজির এই ভারতবর্ষ চিরকাল মানুষ ভালোবেসেছে। ভারতবর্ষ তার দিবা স্বপ্ন ছিল, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। এই দেশব্রতীদের স্মরণ মননে আজকে আমরা স্মরণ করলাম সেই মায়ের জন্যে বলি প্রদত্ত সন্তানদের কথা। এরকম অনেকের কথাই আমরা আজকে হয়তো স্মরণ করতে পারলাম না। আমরা পরবর্তী কোনো পর্বে আবার তাদের কথা স্মরণ করব, যদি আপনাদের ভালো লাগা থাকে, যদি আপনাদের অনুপ্রেরণা থাকে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে 23শে জানুয়ারির ঠিক আগের দিন আমরা যেন এই দেশপ্রেমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়েই আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্বটিকে সম্পাদিত করতে পারি। নমস্কার।
ধন্যবাদ।